সাথে সংলাপ করেছে গতকাল এবং আজকে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে বসেছিল। এরপর রাজনৈতিক দলগুলোর সাথেও তারা আলোচনা করবে। মূলত নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সবচেয়ে বড় কথা অংশগ্রহণমূলক করার জন্য অংশীজনের সাথে আলোচনা করছে। কিন্তু আমরা শুরু থেকেই দেখলাম অনেকেই আলোচনায় যাচ্ছে না। যেমন আমাদের এখানে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, BDNews24.com এর প্রধান সম্পাদক জনাব তৌফিক ইমরোজ খালিদি, তিনিও আজ আলোচনায় অংশ নেননি। প্রথমে জিজ্ঞেস করি, কেন নেননি? অর্থপূর্ণ মনে করছেন না? সত্যি কথা বলতে আমার কাছে এটা খুব একটা অর্থবহ অনুশীলন বলে কখনোই মনে হয় না। 2 ঘন্টা ধরে 30-40 জন লোকের সঙ্গে আপনি কি আলোচনা আসলে করবেন, কতটুকু সময় পাওয়া যাবে সেটি একটি বিষয়। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আমাদের নির্বাচন কমিশন শুধু নয়, সমাজের রাষ্ট্রের সমস্যাগুলো সম্পর্কে মোটামুটি জানি। আমাদের তো দেশটার বয়স একদম কম হয়নি, 46 বছর হয়েছে। অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি, করেছি। নির্বাচন কমিশন করেছেন। যে যন্ত্রটা নির্বাচন পরিচালনা করে, যে আইনের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করা হয়, সেগুলো বেশ পুরনো। মাঝে মাঝে কিছু পরিবর্তন হয়েছে, সংস্কার করা হয়েছে। আমরা সমস্যাগুলো জানি, নির্বাচন কমিশনের দুর্বলতার কথাগুলো জানি। এই জানা বিষয় নিয়ে বারবার কথা বলার কোনো মানে নেই। নতুন করে নির্বাচন কমিশনার নিয়োগ করা হবেন, তারা সবাই আবার আলোচনা করবেন, বসবেন, বোঝার চেষ্টা করবেন কি সমস্যা আছে। সেটি আমার কাছে খুব একটা যৌক্তিক বিষয় বলে মনে হয় না। নির্বাচন কমিশনের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোর সঙ্গে অন্যান্য অনেক বিষয় জড়িত। নির্বাচন কমিশনের সীমাবদ্ধতা আছে, প্রতিষ্ঠান হিসেবে সীমাবদ্ধতা আছে, আইনি সীমাবদ্ধতা কতটা আছে সেটা নিয়ে গভীর আলোচনার বিষয়। এটা আরো অনেক আলোচনা করতে হবে। এই যে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা আছে, সেটার সঙ্গে অন্য প্রতিষ্ঠানের, রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানের সীমাবদ্ধতার সঙ্গে একটা সম্পর্ক আছে। নির্বাচন কমিশন আসলে একা নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন কমিশন নেতৃত্বে থাকে, নিয়ন্ত্রণে থাকে, কিন্তু কার্যত নিয়ন্ত্রণে থাকে কিনা। প্রশাসনের লোকজনরা নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশনকে সহায়তা করেন। সেই ক্ষেত্রে একটা অভিযোগ আছে যে প্রশাসনের লোকজন ওই অল্প কয়েকদিনের জন্য কাগজে কলমে নির্বাচন কমিশনের অধীনে কাজ করেন, কিন্তু তারপরে কিন্তু তাদের আসলে কার্যত নিয়ন্ত্রণ থাকে না। পরে তো থাকেই না, তখনও কার্যত থাকে না। আবার বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নিজস্ব লোকজন দিয়ে যদি নির্বাচন পরিচালনা করা যায়, সেটা একটা ভালো পদক্ষেপ হতে পারে। সেটা নিয়ে অভিযোগ আছে যে রাজনৈতিক বিবেচনায় নাকি নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। তাদের বিভিন্ন রকমের অভিযোগ আছে। এগুলো তো একটি বিষয়। আরেকটি হচ্ছে যে দৈনন্দিন কিছু বিষয় নিয়ে অনেকে আলোচনা করেছেন, কথা বলেছেন। সেনাবাহিনীর নিয়োগ, সেনাবাহিনীকে মোতায়েন করা হবে কি হবে না, এটি একটি মৌলিক প্রশ্ন। কেউ এই পর্যন্ত চলে যান সেনাবাহিনীকে পারলে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়, যাদের আইন সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে, আইনের শাসন সম্পর্কে সামান্যতম শ্রদ্ধা আছে, তারা কেউ এই প্রশ্নটি তুলবেন না। সেটা বিএনপির দাবি হোক আর যাই দাবি, রাজনৈতিক কারণে তারা দাবি করেছেন, তারাই সরকারে থাকলে তারা আমি যে যুক্তি দিচ্ছি সেই যুক্তি তারা দেবেন। এখন কথা হচ্ছে যে সেনাবাহিনী মোতায়েন, হ্যাঁ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ল এনফোর্সমেন্ট যে মেশিন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কিছু সীমাবদ্ধতা আছে। সেটা কখনো কখনো জনবলের সীমাবদ্ধতা আছে, কখনো কখনো ক্ষমতার সীমাবদ্ধতা আছে, সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, প্রশিক্ষণের সীমাবদ্ধতা আছে। কাজেই আপনি আইন যারা প্রয়োগ করেন বা নির্দেশ দেন, ম্যাজিস্ট্রেট বলি বা অন্য যা কিছু বলি, তাদের নেতৃত্বে এরা কাজ করতে পারে। পুলিশ কাজ করবে, বিডিআর বা এখন যেটাকে আমরা বিজিবি বলি, তারা কাজ করবে, বা অন্যান্য যারা আছে অক্সিলারি ফোর্সেস, আনসার বলি, অন্য যারাই আছে, র্যাব আছে, পুলিশেরই অংশ, র্যাব তো পুলিশের অংশ। সেক্ষেত্রে সেনাবাহিনী হয়তো থাকতে পারে, কিন্তু সেনাবাহিনী অবশ্যই বেসামরিক প্রশাসনের নিয়ন্ত্রণে কাজ করবে। সেটা যদি না কাজ করে, তাহলে আমরা নির্বাচন কেন করি? তাহলে গণতন্ত্রটা কেন প্রয়োজন আছে? আইনের শাসনের কেন প্রয়োজন আছে? গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কেন প্রয়োজন আছে? সেনাবাহিনী ইচ্ছে করে যা ইচ্ছে তাই করবে, সেটা হবে নাকি? সেনাবাহিনীকে মোতায়েন করা যেতে পারে, সেটা হচ্ছে প্রশাসনের, বেসামরিক প্রশাসনের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে, ইলেকশন কমিশনের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীনে। যখন আপনার জনবলের সমস্যা হবে, জনবলের সমস্যা হলে তো আমাদের বন্যার সময় তো আমরা সেনাবাহিনীকে নামিয়ে দিই, আমরা একটু বাঁধ বানাতে পারছি না, এরা একটা সময়ের মধ্যে তৈরি করে শেষ করতে পারবে না। রাষ্ট্রের কোনো একটি অংশের, কোনো একটি বিভাগের সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, তো সেটা আমরা ব্যবহার করবো। সেটা সেনাবাহিনী ভালো কাজ করে তারা, কিন্তু সেনাবাহিনীর হাতে আইন তুলে দেওয়া
এটা হাস্যকর, অনেকে প্রস্তাব করেছে এবং অবাস্তব এবং গণতন্ত্র বিরোধী একটি চিন্তা ভাবনা। আপনার কাছে ফিরবো তৌফিকুল খালিদি, কিন্তু আমি একটু তোফায়েল আহমেদ আপনার কাছ থেকে ফিরছি। যে আপনি অনেকগুলো বিষয় উত্থাপন করেছেন জনাব তৌফিকুল খালিদি, সেই বিষয়গুলোতে যাব, কিন্তু আপনার কাছেও প্রশ্ন যে এই যে প্রক্রিয়াটা যেটা শুরু করেছে, বলা হচ্ছে যে এর মাধ্যমে অংশীজনের সাথে এই আলোচনাটার মাধ্যমে নির্বাচন কমিশন তার সদিচ্ছা দেখিয়েছে। প্রশ্ন হলো সক্ষমতা দেখাতে পারবে কিনা? ধন্যবাদ। আমি তৌফিক ভাইয়ের সাথে সুর মিলিয়ে বলছি, আমিও একটু সন্দিহান হয়ে পড়েছি। কারণ আমি যে সংলাপটা 31 তারিখে হলো জুলাই মাসের, সেই সংলাপে আমি স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম। আমি অসুস্থ, তারপরেও গিয়েছিলাম। তো এটা প্রথম সংলাপ হতে যাচ্ছে, নির্বাচন কমিশনের মনোভাবটা বোঝা প্রয়োজন, তারা কি চাচ্ছেন, আর কাদেরকে যাদেরকে দাওয়াত করেছেন সেটাও জানতাম যে দাওয়াত করেছেন প্রায় 60 জন 59 জন, সময় হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা, এর মধ্যে বলারই বা কি থাকবে, কতটুকু থাকবে, সেটাও একটা দেখার বিষয় ছিল। আর আমার দিক থেকে ব্যক্তিগতভাবে আমি যেটা, অনেক সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনারা যাবেন, কোথায় কথা বলবেন, কখন কথা বলবেন। দেখেন, আমি তো এই কথাগুলো নতুন বলছি না, আমরা কি বলবো কি বলি এগুলো মানুষ জানে। আমি দরকার হলে কথা বললামই না, আমি শুনতে যাব, কিন্তু যাব। আচ্ছা, এখন ওই এক প্রস্তুত সংলাপ হয়েছে, অর্ধেক লোক গেছেন, তারা ভালোভাবে কথা বলতে পেরেছেন, আমার মনে করি সময় নিয়ে কথা বলেছেন, সময়ের অতিরিক্ত কথা বলেছেন। এবং কতটুকু বলতে পেরেছেন? আমি আমার যা বলার বলেছি, আমি এত বলবো আশা করিনি, বলেছি, যারা শুনেছেন। আবার ভিতরে বাইরে কথা বলার সুযোগ হয়েছে, যে ভিতরেও বলা হয়েছে, আবার বাইরে অপেক্ষমান আমাদের কথাগুলো শুনিয়েছেন জাতিকে, কারণ ইনডোরের কথাগুলো তো আর জাতি শুনেনি। সাংবাদিক সমাজের সাথে দুটো সংলাপ, 2 দিনের সংলাপ হলো। আমার কাছে খালেদা ভাই যে কথাটা তুললেন, আমি এখানে আসার আগে, কিন্তু যদি আপনি প্রশ্নটা এখানে এসে করলেন, কিন্তু আমার কাছেও মনে হচ্ছিল আমরা চেয়েছি নির্বাচন কমিশন সংলাপ করছেন, আমরা চেয়েছি অংশীজনরা চেয়েছে যে আগের নির্বাচন কমিশন কারোর সাথে কথা বলে নাই, ওনারা যেন কথা বলেন, তো ওনারা কথা বলছেন। কথাগুলো কি বলবেন, কি বলতে পারেন, এগুলো কিন্তু আমরা জানি, কারণ কথাগুলো হচ্ছে বহুদিন ধরে, যার ফলে একই চর্বিত চর্বণ কিন্তু আমরা করে যাচ্ছি, ওনারা শুনে যাচ্ছেন। এবং আলটিমেটলি আমার একটা ভালো হচ্ছে, খালেদা ভাই অতটুকু জাননি, আমি আপনার সাথে যুক্ত করছি, এটা দেখবেন একসময় অংশীজনরা পুরা দিলে বিরক্ত হয়ে পড়বেন কতগুলো ইস্যু নিয়ে, এবং নির্বাচন কমিশন মাঝখানে ফাঁপড়ের মধ্যে পড়ে যাবে। ইতিমধ্যে তার লক্ষণ দেখা যাচ্ছে, লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠছে। তা এটা একটা ডেঞ্জারাস দিক, আমরা সবসময় এরকম করে ফেলি, অনেক সময় সূর্যকে জোনাকি বানিয়ে ফেলি, জোনাকিকে সূর্য বানিয়ে ফেলি, করে এরকম কতগুলো সমস্যা, জানা সমস্যাটাকে বড় করে ফেলি, সমাধানটা হারিয়ে যায়। এরকম একটা অবস্থা সৃষ্টি যাতে না হয়, আমি খুবই শঙ্কিত। আলটিমেটলি এরকম দিকে পরিণতির দিকে যাচ্ছি কিনা আমি জানি না। দ্বিতীয় আরেকটা জিনিস, আমি নিজের থেকে বলছি কথাটা, খুব সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, যত রকমের বিশেষণ আছে দিয়ে নির্বাচনটা করলাম। দেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, কারা এমপি হবেন বলে মনে হয় আপনার? এরা কি কার্যকর সংসদ আমাদের উপহার দিতে পারবে? আমরা ওই কথাটা কেউ চিন্তা করছি না। সেটা একটা পরের প্রশ্ন, আলোচনা করছি, এখন আলোচনা আসা উচিত না। তারপরে এই আলোচনা মার্কেটও পাবে না, এই আলোচনার কোনো শ্রোতাও পাবো না, কিন্তু সংখ্যাটা বলছি। জাতীয়তাবাদের গুণগত চরিত্র নিশ্চয় আমি ডিফাইন করে দেব না, আমরা ডিফাইন করবো না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যে সংসদগুলো চলছে, যে সংসদের ডেলিভারেশন, কার্যকর সংসদ বলতে যেটা বুঝায়, সেটি তো আমরা অনেকদিন ধরেই পাচ্ছি না, শুধু এই সংসদ না, তার আগে এটা পাচ্ছি না। তৌফিকুল খালিদি কয়েকটা মৌলিক প্রশ্ন তুলেছেন। একটা হলো যে নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে তার দুর্বলতা আছে, আমি সেটাতে আসছি। তার আগে আরেকটা জিনিস নিয়ে একটু বলবো, এটা এখন হয়তো সময় হবে না, আমি জাস্ট সূত্রটা আপনাকে বলছি, পরে এক সময় পেলে বলবো, না বলবো না। সেটা হচ্ছে, বাংলাদেশ একটা জাত, আমরা আমাদের পুরো 5 বছর সময় পুরোটাই নির্বাচন উত্তেজনার মধ্যে কাটিয়ে দিচ্ছি। জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, একাধিক, প্রত্যেক নির্বাচন আলাদা আলাদা নির্বাচন, উপজেলা একটা আলাদা নির্বাচন, ইউনিয়ন পরিষদ আলাদা নির্বাচন, 600 লোক আলাদা নির্বাচন, পৌরসভা আলাদা নির্বাচন। এটা কিন্তু কোনো একটা সিস্টেম না। আমরা কিছু কাজ করেছিলাম, বহুভাবে বোঝানোর চেষ্টা করেছি, একসময় সরকারের লোকজনও কিন্তু এটা বোধহয় একমত হচ্ছিলেন যে সিঙ্গেল শিডিউল দিয়ে অল লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা সম্ভব। ইন্ডিয়া দেখাচ্ছে তো সেটা,
কিন্তু আমরা এগুলোর দিকে যাচ্ছি না। ফলে এই উত্তেজনাকর একটা অবস্থা, নির্বাচন তো একটা উত্তেজনাকর, যত বললে উৎসব 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 হয়েছিল একবার, উৎসব হয়েছিল একবার 70 সনে, আর কোন নির্বাচন উৎসব হয় নাই, নির্বাচন মানেই হয়েছে উত্তেজনা হয়েছে। এই জাতীয় নির্বাচন নিয়ে যেটা আমাদের আলোচনা বেশি, খালেদের এই আলোচনাটার সাথে আমি এটাও আমি একমত ওনার সাথে, যে এই যে নির্বাচন কমিশন, আমি সেটাই বলছি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসেবে তার দুর্বলতা, তার সমস্যার কথা আমরা অনেক কিছু জানি, কিন্তু স্বল্প সময়ের জন্য তার অধীনে প্রশাসন চলেও আসে, সেটাও আমরা জানি, আইনে আছে। আইনে কোনো সীমাবদ্ধতা আমরা সেভাবে দেখছি না। কেউ কেউ বলে যে বাংলাদেশের নির্বাচন কমিশনের সক্ষমতা বা আইনে তার শক্তি ভারতের নির্বাচন কমিশনের চাইতেও বেশি, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে দুর্বলতাটা আপনি কোথায় দেখতে পান? এটা প্রশ্ন হচ্ছে যে সীমাবদ্ধতা, নির্বাচন কমিশন, যেটা খালেদ ভাই বলেছেন, খুব স্পষ্টভাবে বলেছেন, নির্বাচন কমিশনকে আমরা একটা কথায় কথায় বলি খুব শক্তিশালী, কিন্তু শক্তির উৎসগুলো খুবই দুর্বল। শক্তিটা দিলে হয় না, শক্তির উৎস নাই এবং শক্তিগুলো প্রয়োগ করার মতো তার কাছে যন্ত্র নাই। এই যে প্রশ্নটা বললেন যে তার অধীনেতে চলে আসে, না, অধীনে আসে না, কিচ্ছু আসে না। আমাদের দেশের সর্বশক্তিমান প্রতিষ্ঠান হচ্ছে সরকার, সরকারের উপরে কোনো শক্তিমান প্রতিষ্ঠান নাই। সুতরাং সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশন একটা ছোট্ট অফিস। ভারতের নির্বাচন কমিশন জনসংখ্যার দিক থেকে আরো ছোট, জনসংখ্যা দিলে নির্বাচন কমিশন শক্তিশালী হয় না। আর নির্বাচন কমিশন, এটাও একটা ভুল ধারণা, যারা বলেন তারা না বুঝে বলেন কথাগুলো, সরি, এটা তাদের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। এটা হয়তো আমি জানি না, এটা হয়তো আমরা নবিসের মতো কথাটা বলি, নির্বাচন কমিশন নিজস্ব অফিসিয়াল দিয়ে নির্বাচন করলে নির্বাচন খুব সুষ্ঠু হবে। এটা তো কোনোভাবেই সম্ভব না। এত বড় 5-6 লাখ লোক লাগে, আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে, পোলিং প্রিজাইডিং থেকে শুরু করে, এগুলো কোনোদিন নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য এই লোকগুলো আলাদাভাবে নিয়োগ করা সম্ভব না। আসি আলোচনা টেবিলে, দেখুন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে কার কাছে প্রশ্ন রাখছেন? আমার নাম আনিসুল জামান, ঢাকা থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ভারতের দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারে, কিন্তু দেখেছি দলীয় সরকারের অধীনে সকলে নিরপেক্ষ নির্বাচন করতে পারছে না, এটা কারণটা কি? ধন্যবাদ। হ্যাঁ, দলীয় সরকার, আসলে ভারতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই সেই দলীয় সরকারটি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নেয় এবং সেই সময় সে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত তারা কোনো পলিসি ডিসিশন নিতে পারে না, এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে সিদ্ধান্ত নির্বাচন প্রক্রিয়ার উপরে, নির্বাচনের ফলাফলের উপরে প্রভাব ফেলতে পারে। এবং যদি নির্বাচন কমিশন মনে করে প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীদের যে কোনো সিদ্ধান্ত বা ঘোষণা সেই ধরনের কোনো সেই সীমা লঙ্ঘন করেছে, তখন নির্বাচন কমিশন কিন্তু ইন্টারভিন করতে পারে, নির্বাচন কমিশন কথা বলতে পারে, সেটা থামিয়ে দিতে পারে। সেই ধরনের একটা ক্ষমতা আছে, একটা প্রথা দাঁড়িয়ে গেছে। টিএম সেশনের কথা আপনাদের অনেকের হয়তো মনে আছে, একসময় ভারতের নির্বাচন কমিশনার ছিলেন, তিনি একজন সিভিল সার্ভেন্ট ছিলেন, সিভিল সার্ভেন্ট থেকে নির্বাচন কমিশনার হয়েছিলেন। তিনি কতগুলো কাজ করে গেছেন এবং সেগুলোকে অনেকে তার পরে সেগুলো অনুসরণ করেছেন। তিনি রাজনীতিকদের তোয়াক্কা করেননি, অনেক ক্ষমতাশালী রাজনীতিকদের কথা তিনি শোনেননি, তাদেরকে উল্টো তার কথা শুনতে তিনি বাধ্য করেছেন। নির্বাচন কমিশনার এমন সব লোকজন হয়েছেন ভারতে যাদের সেই ব্যক্তিত্ব ছিল, তাদের সেই আইন প্রয়োগ করবার সেই ক্ষমতা ছিল, তারা করতে পেরেছেন। সেই সাথে ভারতের গণতন্ত্রের ভিত্তিটা কিন্তু আমাদের চেয়ে একটু বেশি শক্তিশালী। আপনি আমাদের প্রশাসনের লোকজনরা হয়তো মন খারাপ করবেন, এটা মানতেই হবে, তাদের প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা, তাদের মান, তাদের প্রশিক্ষণ একাডেমির যে মান, সেগুলো আমাদের চেয়ে অনেক ভালো, অনেক উন্নত মানের, এটা মানতে হবে। এবং পুলিশের ভূমিকা এবং এবং অন্যান্য যেসব ওয়াচডগ ইনস্টিটিউশনস আছে, তাদেরও কিন্তু যে মান আছে, তাদের যে ক্ষমতা আছে, তাদের যে সম্মান আছে, মানুষ শ্রদ্ধা করে, মানুষ মানে, সেটা কিন্তু বাংলাদেশে সেটা এখনো হয়নি। অনেক ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে, কিন্তু সেগুলোর সেই ক্ষমতা নেই, সেই সম্মান নেই, সেই মানুষের তাদের প্রতি সেই শ্রদ্ধাবোধ নেই। মূল ক্রেডিবিলিটি, আপনার গ্রহণযোগ্যতা হতে হবে নির্বাচন কমিশনের। আপনি কেউ বোধহয় বলবেন না যে যারাই আছেন, আমি তাদের প্রতি ব্যক্তিগতভাবে কাউকে আমি ছোট করছি না, হেয় করছি না, এখনো পর্যন্ত আমরা এই গত 46 বছরে একটি নির্বাচন কমিশন পাইনি যেখানকার প্রতিটি সদস্যের প্রতি মানুষের মোটামুটি শ্রদ্ধাবোধ আছে, সর্বজন গ্রাহ্য হয়েছে। হয়তো প্রধান নির্বাচন কমিশনার একজন যোগ্য ভালো লোক ছিলেন, তার দুজনের একজন উল্টোপাল্টা কাজ করেছেন। আমি নামগুলোও পারলে বলতে পারি, তাতে কিছু এসে যাবে না, কিন্তু সেই তালিকাটা এত
ততটাই বড় হবে এই অনুষ্ঠানের আমার মনে হয় আমরা আলোচনায় ফিরব। একটা বিরতির সময় হয়েছে। দর্শক দেখছেন সংলাপ গণমাধ্যম পর্ব, একটা বিরতি, সঙ্গে থাকবেন। কাজটি করতে পারবেন এরকম আমাদের বিষয় ছিল। যে প্রস্তাবনা আসছে যে ইলেকট্রনিক মিডিয়াগুলোকেই পর্যবেক্ষকের ভূমিকায় নামানো, 40,000 বুথ সম্পাদক এবং অ্যাড করুনি সিনিয়র ভাইস চেয়ারম্যান উনি প্রস্তাবটি দিয়েছেন। তো উনি যেহেতু প্রস্তাব দিয়েছেন, সত্যি কথা বলতে সেখানে আমরা গণমাধ্যমের পক্ষ থেকে একজন প্রতি প্রস্তাব দিয়েছে, আমি সেটা সেই জায়গায় বিরোধিতা করিনি। তবে এখানে আমি আমার মতটি বলছি। আমি প্র্যাকটিক্যালি এই প্রস্তাবটিরই সমর্থন করি না দুই কারণে। একটি হচ্ছে আমরা পেশাদার সাংবাদিক, আমি নির্বাচন কমিশনের টুল হিসাবে ব্যবহৃত হতে চাই না। না, তিনি তো বলেছেন ভালো সুযোগ দিলে স্বচ্ছতা থাকে না, ওনার কথাটার মধ্যে আন্তরিকতা ছিল। যেহেতু আমাদের মধ্যে সংশয়টা থাকে যে পর্যবেক্ষকদের নিয়েও আমাদের নানা রকম কথা আমরা বলেছি, মিডিয়া যদি নজর ভালো কভারেজ দিতে পারে নিশ্চয়ই এখানে না, এই জায়গাটা আমি পরিষ্কার করি। ওনার দিক থেকে উনি পরিষ্কার করেছেন যে যেহেতু আমাদের মধ্যে সংশয়, বিশ্বাসের অভাব, সেই জায়গায় আমরা যেহেতু সাংবাদিকের তথ্যগুলো তুলে আনি, আমরা যদি ভাগ করে নেই যে 40,000 যে বুথ আছে সে জায়গায় আমরা 30টি টেলিভিশন ভাগ করে নিলাম, বিভিন্ন টেলিভিশন বিভিন্ন জায়গায় আমরা অন্তত ক্যামেরা বসিয়ে সেটা পর্যবেক্ষণ করব। আমার ব্যক্তিগত মত হলো দুই কারণ। একটা হচ্ছে নীতিগত কারণে আমি মনে করি এটা করা উচিত হবে না। তার কারণ নির্বাচন কমিশনের একটি রোল আছে, তাদেরই দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ নির্বাচনের সমস্ত আয়োজন করা, টুল ব্যবহার করা, ব্যবস্থা করা। আমরা সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সেই টুলটা ঠিকমতো কাজ করছে কি করছে না সেটা রিপোর্ট করা। ফলে আমি কারোর সাথে সংযুক্ত হয়ে এটা কাজ করতে রাজি না। আমি অত বলেন নেই না, কিন্তু আমি মনে করি এটা আসলে আমাদের পেশার এক ধরনের পেশাদারিত্বের বিরোধী হবে। এক, দ্বিতীয়ত প্র্যাকটিক্যালি এটা সম্ভব না। এখন থেকে 1.5 বছরের মাথায় যে নির্বাচন, আমি বিশ্বাস করি ওনার এই আন্তরিকতার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা। উনি যেটা মিন করতে চেয়েছেন যে আমরা যে নজরদারিটুকু করি এটাও আমরা শক্তিশালী করা, এইটা আমি করব, আমি এটারও পক্ষে। বরং আমি উল্টো, যেটা আমার ব্যক্তিগত দুটা প্রস্তাব ছিল পেশাদারিত্বের ক্ষেত্রে, আমি সেটা একটা বলেছিলাম যে আমরা সহযোগিতা করতে চাই, করছি। আমরা চাই, যেমন প্রথমে আমাদের সংশয় কি হয় যে রেজাল্টটা নিয়ে আমাদের সহকর্মীরা বলছিলেন যে আমরা দেখা যায় আমরা রেজাল্ট আগে দিয়ে দিই 300 আসনের, আপনারা দিচ্ছেন 200, সেখানে একটা অনাস্থার ব্যাপার হয়। তার মানে নির্বাচন কমিশন রেজাল্ট না দেওয়া পর্যন্ত কি আমরা দেব না? আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে যেহেতু গত 8.5 বছরে বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের আওতায় যে উন্নয়ন করেছে, তাতে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু আমাদের তথ্য বাতায়ন কেন্দ্র না, একেবারে ইন্টারনেটের ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে রিটার্নিং অফিসারের রেজাল্টের আগে তো আমরা রেজাল্ট দেই না। রিটার্নিং অফিসার যে রেজাল্টটা ইনপুট দেবেন তার কম্পিউটারে, সেটা রিয়েল টাইমে যেন সেন্ট্রাল ইলেকশন কমিশনে দেখা, সার্ভারে আসতে পারে। সেই সার্ভার থেকে আমি টেলিভিশনের লোক সকলে এসে আপনাকে হুমড়ি খেয়ে পড়তে হবে না। আমাদের টেলিভিশনের ওয়েবসাইটে সেম টাইমে যদি আমি দেখাতে পারি, তাহলে আপনার প্রান্তের নির্বাচন কমিশন কেন্দ্র এবং আমাদের টেলিভিশনের শাখার মধ্যে কোনো রেজাল্টের ঘাটতি থাকবে। আরেকটি প্রস্তাব আমি ছোট্ট খালি বলে দিই যে আমরা সহযোগিতা করতে চাই। আমরা অনেক সময় ভুল তথ্য দেই কিনা, সেই কারণে যখনই তফসিল ঘোষণা করবেন 24 ঘন্টার কেবলমাত্র গণমাধ্যম কর্মীদের জন্য একটা হটলাইন খোলা রাখবেন, যাতে আমরা যে তথ্য পাই আপনাদের কাছে ক্রস চেক করব, আপনাদের জানাবো, আপনাদের কাছে রিচেবল হন। অবশ্যই। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু শুনে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে কার কাছে প্রশ্ন রাখছেন? ইসলাম, বলুন। আমি বলুন। আমি বলছিলাম এখন বর্তমানে যে একটা হাইকোর্টের যে সুপ্রিম কোর্টের যে একটা রায় ছিল, সে রায়টা কিন্তু বাতিল হয়ে গেছে। বর্তমান যে পরিস্থিতি দুই দল আরম্ভ করছে, এখন আমরা তো সাধারণ জনগণ এটা নিয়ে আতঙ্কিত। এখন এই মুহূর্তে নির্বাচন করলে আমার বাহিনী নিয়োগ করলে পুলিশ আলোচনা হচ্ছিল। গণমাধ্যমের দিক থেকে যে প্রস্তাবনাগুলো এসছে, আপনার কাছে কি মনে হয়েছে? এটা কোন প্রস্তাবটি? একটা হলো যে 40টি টেলিভিশন রয়েছে, তারা যদি 40টা ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে চায়, স্বচ্ছতার সাথে নির্বাচন কভার করতে চায়, এবং তিনি যে প্রস্তাব দিয়েছেন মঞ্জুরুল ইসলাম যে ডিজিটাল বাংলাদেশের আওতায় একেবারে নির্বাচন কমিশনের সাথে রিটার্নিং কর্মকর্তার যে সংযোগটা, সেটা যেন সাথে সাথে চলে আসে গণমাধ্যমে। প্রথম প্রস্তাব যেটি, যে সবাই ভাগ করে যে নির্বাচন কভার করার বিষয়টি, সেটি আসলে
সাংবাদিকতা দৃষ্টিভঙ্গি থেকে বাস্তবসম্মত বা যুক্তিসঙ্গত প্রস্তাব নয় বলে আমার ব্যক্তিগত ধারণা। যেমন ধরুন, অনেকে জার্নালিজমের সাথে অ্যাক্টিভিজমকে মিলিয়ে ফেলেন। তারা অনেকে বলার চেষ্টা করেন আমি সাংবাদিকতা করি আমার অ্যাক্টিভিজমের অংশ হিসেবে। আমি সেটা করি না, আমার ভিন্ন মত আছে। আই এম নট অ্যান অ্যাক্টিভিস্ট এনিমোর, মানে আই এম আ জার্নালিস্ট, আই এম নট অ্যান অ্যাক্টিভিস্ট এনিমোর। তেমনি ওইখানে নির্বাচন কমিশনের ভূমিকা একটি, নির্বাচন কমিশন স্বীকৃত বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পর্যবেক্ষকদের ভূমিকা একরকম, গণমাধ্যমের ভূমিকা কিন্তু আরেক রকম। গণমাধ্যম কিন্তু পর্যবেক্ষকদের উপরে নজর রাখে, গণমাধ্যম ভোটারদের, নির্বাচন কর্মকর্তাদের উপরে নজর রাখে, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নজর রাখে। আইন শৃঙ্খলা বাহিনী সব জায়গায় কিন্তু নিরপেক্ষভাবে কাজ করে না, অনেক সময় প্রভাবিত হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা অনেক জায়গায় প্রভাবিত হন। তেমনি এক একটি সংবাদ মাধ্যমের সম্পাদকীয় নীতিমালার মধ্যে পার্থক্য আছে। কাজেই আমি যতটা আমার নিজস্ব সংবাদদাতার উপর যতটা আমার বিশ্বাস আছে, আরেকটি সংবাদ মাধ্যমের, মানে এটা আমি থিওরিটিক্যালি বলছি, আরেকজনের উপর সেটা নাও থাকতে পারে। কাজেই এটি হলো একটি বিষয়। আরেকটি হচ্ছে যে টু সোর্স থিওরি, যেটা আমরা ফলো করি এবং বাংলাদেশে প্রথম কার্যকরভাবে এটা শুরু করেছি এবং বাধ্য করেছি সবাইকে। বলেছি না, এটা করতে হবে। আমার সহকর্মীরা প্রথমে, আমি যখন 11 বছর আগে শুরু করেছিলাম, বলেছিলাম যে না, এটা সম্ভব হবে না বাংলাদেশে। দুটো সোর্স থেকে আমার তো আরেকটি সোর্সের কাছে যাওয়ার সুযোগ থাকছে না। মার্কিন যুক্তরাষ্ট্রে যে জিনিসটি হয়, আমি কিছুটা আগের প্রশ্নটির কথা বলছি, দ্বিতীয় প্রশ্নের উত্তরও দিচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা হয় যে যারা নেটওয়ার্কগুলো আছে, সেই নেটওয়ার্ক টেলিভিশনগুলো তারা কিন্তু খবর আগে দিয়ে দেয় এবং সেটা মানুষ বিশ্বাস করে। তারা সেই বিশ্বাসযোগ্যতার বিষয়টি, হ্যাঁ, ওই বিষয়টি তারা প্রতিষ্ঠিত করেছে দীর্ঘদিন ধরে। নির্বাচন কমিশন কবে ঘোষণা করেছে? বহু পরে ঘোষণা করে, আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করে বহু পরে। ওই নেটওয়ার্ক টেলিভিশনের কথাবার্তা শুনে কিন্তু তারা যারা কনসেশন স্পিচ দেয় সেটা দিয়ে দেন, বিজয় মিছিল যা করার করে ফেলেন। পরের ভোটে এমনও হতে পারত যে কেউ যদি ডিগবাজি দিত, আইন অনুযায়ী ডিগবাজি দেওয়ার সুযোগ আছে, তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হতেন না। অনেকেই তারা নির্বাচিত হয়েছে রিপাবলিকানদের মনোনয়নে, কিন্তু যে কাউকে ভোট দিতে পারেন, কিন্তু সেটা কখনো ঘটে না। কাজেই এই যে প্রথা এবং প্রাতিষ্ঠানিক শক্তি, সেটা আমাদের নেই। আমার তো ইচ্ছা করে যে আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞেসই করব না, যদি আমার কোনো প্রতিনিধি সেখানে থাকেন যিনি নিজে দেখেছেন ট্যাবুলেশন করতে এবং ট্যাবুলেশন রেজাল্ট যা হয়েছে এবং প্রিজাইডিং অফিসার অ্যানাউন্স করেছেন লোকজনের সামনে, আমি সেটা তখনই দিয়ে দেবো। কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটা করেছি গত নির্বাচনের ক্ষেত্রে, হ্যাঁ, এবং লোকজন সেটা বিশ্বাস করেছে। কিন্তু এটা আবার সবাই করা শুরু করলে যেটা হবে, আমাদের সবাই সেই বিশ্বাসযোগ্যতা নেই। আমি কেন বলছি? নানা কারণ আছে। যখন আমি আপনাকে বলি, পলিটিক্যাল ডিভিশন ছাড়াও পেশাদারিত্বের প্রশ্ন আছে, প্রশিক্ষণের বিষয় আছে। আপনাকে আমি ওই পিলখানায় যে ঘটনা ঘটেছিল, সেই দুদিনের সেই ভয়াবহ সব ঘটনা, আমরা গণমাধ্যম কিন্তু খুব দায়িত্বশীল আচরণ করিনি। সেখানে মৃতদের নাম ছাপা হয়েছে সরকারিভাবে, প্রত্যেকটা জিনিস চেক বা ক্রস চেক না করে ছাপা, অনেক টেলিভিশনে স্টল দেওয়া হয়েছে, কোনো কোনো পত্রিকায় ছাপা হয়ে গেছে। কাজেই সেখানে অনেক সময় ভুল নাম ছাপা হয়েছে। আমরা অনেক সময় দেখি বিদেশে সৌদি আরবে দুর্ঘটনায় মারা গেছেন 20 জন 10 জন বাংলাদেশের লোক, তাদের নাম আমরা ঠিক মতো চেক না করে দিয়ে দিয়েছি, অনেকে দিয়েছেন এবং ভুল নাম ছাপা হয়েছে। তার মা অসুস্থ হয়ে পড়েছেন, কোন কোন ক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের সক্ষমতা বা শক্তি নেই, সেই রকম একটা শক্তিশালী আলোচনা ফিরবো। একটা বিরতি সময় হয়েছে, দর্শক দেখছেন একাত্তর সংযোগ। একটা বিরতি, কিন্তু ফিরে এসে ডক্টর তুফাইল আপনার কাছে ফিরবো নির্বাচনের বেশ কিছু অন্য বিষয় নিয়ে। সেই পর্যন্ত দর্শক সঙ্গে থাকবেন। এবার স্বাগত একাত্তর সংযোগে। ডক্টর তুফাইল, সেনাবাহিনী মোতায়েনের প্রশ্ন এসেছিল আমাদের একজন দর্শকের কাছ থেকে। এই প্রশ্ন সাংবাদিকরাও উত্থাপন করেছে, বিষয়টা কেউ পক্ষে বলেছে, কেউ পক্ষে বলেননি। প্রশ্ন হলো, সেনাবাহিনী মোতায়েনের প্রশ্নটা কেন আসে বাংলাদেশে? তাহলে দীর্ঘদিনের গণতন্ত্রের ঐতিহ্য তাহলে কি এই জায়গায় এসে দাঁড়ালো যে শেষ পর্যন্ত নির্বাচন করে একটা সামরিক বাহিনীর অধীনে নিয়ে নির্বাচন করতে হয়? তাহলে আমাদের এত দিনকার সক্ষমতা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? কিংবা যে প্রশ্নটা আছে, তাহলে আইনের প্রতি আমাদের কি ধরনের শ্রদ্ধাবোধ আছে যে আমরা এটাও ডিমান্ড করতে পারি? সেনাবাহিনী উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, না, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ডিফারেন্ট বোধ হয়। এইটা সেনাবাহিনী থাকে সিভিল সার্ভিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে হেল্প করার জন্য থাকে। বুঝে এই কথাটা বলেছে বলে আমি সরি, এটা মানে ম্যাজিস্ট্রেসির সাথে এটা যায় না। বাট সেনাবাহিনীটা ডিফারেন্ট জিনিস। সেনাবাহিনী, প্রথম কথা হচ্ছে আমরা কেমনও জানি না, আমি শুরুতে যেটা খালেদা ভাইয়ের কথা সূত্র ধরে বলছিলাম, এই একটা বিষয় নিয়েই বোধহয় আমাদের মধ্যে বিরাট ধরনের বিভক্তি আসবে আলটিমেটলি। এই যে আলাপসানা সংলাপ এগুলো হচ্ছে, এগুলো এই জায়গায় গিয়ে হয়তো গিয়ে দেখবেন যে একটা বড় বিভক্তি আসছে।
প্রথমত হচ্ছে সেনাবাহিনী দেবে কি দেবে না, লাগবে কি লাগবে না, লেট ইলেকশন কমিশন ডিসাইড ইট। পলিটিক্যাল পার্টিগুলো কোনো অ্যাডভান্স এটা বলা শুরু করলে দিতে হবে, দেবো না, হু আর ইউ। আজকে তো নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন তাদের সাথে বলেছে প্রধান নির্বাচন কমিশন নিজে সিদ্ধান্ত নেবে, নিজে সিদ্ধান্ত নেবে। এটা আমরা আগে থেকেই কেউ দেব, একজন ভীতিতে ভুগছি, একজন প্রীতিতে ভুগছি। এটা কেন হচ্ছে? প্রথম কথা হচ্ছে আমার এটা। আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী আমরা সব কাজে লাগাই, এখানেও যদি জাতীয় প্রয়োজন হয় এখানে এটা আনবায়াস থাকা উচিত। সেনাবাহিনী গেলে অসুবিধাটা কি? আপনি এটা আমি ওখানে উদাহরণ ওখানেই বলেছি, কথাটা আবার একটু রিপিট করছি। আপনি ইলেকশন কমিশনে একজন ব্রিগেডিয়ার জেনারেল নেওয়াকে আইন করে ফেলেছেন, অলিখিত কথা করে ফেলেছেন। কেন হয়? যদি সেনাবাহিনী ওখানে ব্রিগেডিয়ার জেনারেল আপনি একজন নেন, এখন আপনি একটা কোটা সিস্টেম করে ফেলেছেন এক ধরনের। সেনাবাহিনী থেকে নিতে হবে একজন, সিভিল সার্ভিস থেকে তো থাকেই সবসময়, জুডিশিয়ারি থেকে। হোয়াট ইজ দিস? যদি সেনাবাহিনী ওখানে ব্রিগেডিয়ার জেনারেল থাকে তাহলে মাঠে প্রবলেমটা আসছে কেন? আর আপনার পুলিশ বাহিনী কি সঠিক সেবা দিতে পেরেছে লাস্ট ইলেকশন গুলোতে? আমি বলবো যে মূল্যায়ন করেন 2014 সালের ইলেকশনটা কেন গ্রহণযোগ্য হলো না, এটা প্রবলেম কি কি ছিল? এই প্রবলেম যদি সেটা রাজনৈতিক সমস্যা, সেটা সেনাবাহিনী না, সেটা আসছে রাজনৈতিক সমস্যাটা সেনাবাহিনী দিয়েও এটা কি সমাধান আসতে পারে? এটা আমি বলছি সিদ্ধান্ত নিবে ইলেকশন কমিশন, কারণ তাদের উপরে করতে হবে জিনিসটা আলটিমেটলি। কিন্তু আমরা অ্যাডভান্স এক পার্টি বলছে সেনাবাহিনী দেওয়া যাবে না, আরেক পার্টি বলছে সেনাবাহিনী চাই উইথ ম্যাজিস্ট্রেসি। এটা প্রথমে এইটা নিয়েই কিন্তু কোন দল শুরু হচ্ছে কেন? লাগে অবশ্যই সেনাবাহিনী আসবে। মঞ্জুরুল ইসলাম, সেনা মোতায়েন প্রশ্নে আপনার অভিমতটা কি? একেবারেই ভিন্ন রকম। আমি যেমন চিফ ইলেকশন কমিশনে পরিষ্কার করে বলেছেন, এবং আমাদের আইন অনুযায়ী নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তাদের প্রয়োজনে কাকে ওনারা নিয়োগ করবেন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এটা বিষয়টা এরকম যে আমার ভেতরে ক্যান্সারের অসুস্থ, আমি উপর দিয়ে যদি আমি মলম দিই অথবা টাইমল খাই তাতে সারবে না। আমাদের মূল সংকটটা হচ্ছে যারা স্টেক হোল্ডার, নির্বাচনে যারা অংশগ্রহণকারী রাজনৈতিক দল, তাদের মধ্যে আস্থার অভাবের ফলে আমি সেনাবাহিনী দিয়ে সে আস্থা ফিরিয়ে আনতে পারবো? ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি না। যার জন্য এবং আলোচনাটা যেতে যেতে এমন পর্যায়ে গেছে, এর আগে কিন্তু আমরা সেনাবাহিনীকে শ্রদ্ধা রেখে বলছি সেনা নিয়ন্ত্রণের নির্বাচন। আমি প্রথম ভোট দিয়েছি সেনা নিয়ন্ত্রিত নির্বাচনে 77 সালে হানা ভোটে, যখন আমি ভোটার হইনি তখন। ফলে সেনা নির্বাচনের তত্ত্বাবধানে ভোট মানেই কিন্তু নিরপেক্ষ ভোট, এটা মনে করবার কারণ নেই। আবার বাংলাদেশের সেনাবাহিনী গৌরবোজ্জ্বল অনেক ভূমিকা পালন করেছে, সেটা লম্বা আলোচনা যেতে পারে। কিন্তু নির্বাচন যদি আমি গণতান্ত্রিক একটি চর্চা মনে করি, তাতে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে, এর সাথে আমি একমত থেকে আমি একটি প্রস্তাবনা রেখেছি, সেটা আমি রিপিট করতে চাই। সেটা হলো যে নির্বাচনের স্টেক হোল্ডার যে রাজনৈতিক দলগুলো, সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন আইদার গত নির্বাচনগুলোতে তাদের ভোটের ভিত্তিতে অথবা আসনের ভিত্তিতে মেজর যে দলগুলো 40টা তালিকায় যে দল, তাই সেই কথা আমরা বলেছি, তাদের অনেকের নাম আমরা প্রথম শুনি নির্বাচনে আসলে পরে, তখন সারা বছরে 5 বছরে তাদের নামও আমরা শুনি না। সে জায়গায় আমি বলেছি যেটা যে একটি কার্য উপদেষ্টা কমিটি করা যায় কিনা সংসদের আদলে, যেখানে বড় দলগুলো স্টেক হোল্ডার তাদের প্রতিনিধিরা থাকবে, তাদের সাথে বসে নির্বাচন কমিশন ঠিক করবে যে মূলত আস্থা এবং শৃঙ্খলা কিন্তু পুলিশ সেনাবাহিনী দিয়ে নিয়ন্ত্রিত হয় না, রাজনৈতিক দলের কর্মীদের দিয়ে। বিশৃঙ্খলাও করে তাদের সমর্থকরা। তারা যদি একমত হয় যে এই পদ্ধতিতে সেটাই, ফলে তাহলেই কেবল সমাধান সম্ভব। না হলে সেনাবাহিনীটাকে এমন আনা হচ্ছে যেন নির্বাচন কমিশন সেনাবাহিনী প্যারালাল, মনে হচ্ছে যে সেনাবাহিনীর অধীনে নির্বাচন হবে না নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। এই জায়গাটা এখানে জিনিসটা আসলো কোন প্রশ্নটা আসার মধ্যেও একটা রাজনীতি আছে অবশ্যই। কারণ হচ্ছে সেনাবাহিনী আগে আইন শৃঙ্খলা বাহিনীর ডেফিনিশনে ছিল, যার ফলে সেনাবাহিনীকে কখন ছিল এটা এই 2014 আগের ইলেকশন পর্যন্ত ছিল। 2008 নির্বাচন ছিল, তার আগে আবার ছিল না। তার আগের নির্বাচন ছিল শুধু 2008 ডিপ্লয় করা হয়েছে। আপনার ডেপ্লয়মেন্ট এটা তো ডিপেন্ড, এমন ভাবে হয়ে গেছে না, করা যাবে না। কথা তো হচ্ছে এখানে নির্বাচন কমিশন যাকে প্রয়োজন করবে, কিন্তু আমরা যদি আগে 2008 নির্বাচনের প্রেক্ষাপটে ডিফারেন্স ছিল এই কারণে যে সেটা হচ্ছে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেছিল, বাকি নির্বাচনগুলো এইভাবে হয়নি, সিভিল সরকারগুলোই করেছে। আপনার যে কথাটা বলছেন এর মধ্যে একটি রাজনীতি আছে,
সেনাবাহিনী নিয়ে যেন রাজনীতি না হয় সেটাই আমাদের আমরা প্রায় শেষ পর্যায়ে একটু তৌফিক মিরাজ খালিদের কাছে শুনবো। এই যে রাজনৈতিক দলগুলো আমাদের এখানে প্রতিষ্ঠান নিজেরা হয়ে উঠতে পারেনি, ফলে এত কেওসের জায়গায় আসছে, কিন্তু সেখান থেকে আবার লেভেল প্লেইং ফিল্ডের দাবি উঠছে। এই যে লেভেল প্লেইং ফিল্ড, অংশগ্রহণমূলক নির্বাচন, আপনার দৃষ্টিতে এটা আসলে কি? এবং একই সাথে আপনার কাছ থেকে একটু জানতে যাব না ভোটের অপশনটা নিয়েও। সেনাবাহিনী নিয়ে তো আমি শুরুতেই বলে দিয়েছি, ওটা নিয়ে আমার নতুন কিছু যোগ করবার নেই। আমি সেনাবাহিনীর মোতায়েনের পক্ষে না, এবং আইন শৃঙ্খলা একটি শুধু যোগ করতে চাই সেটার সঙ্গে, যে সেনাবাহিনীকে যারাই যে প্রেক্ষাপটে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞার মধ্যে এনেছিল, তারা কাজটি ঠিক করেনি। এটি একটি অনাধুনিক একটি কাজ। সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পৃথিবীর কোনো দেশে দেখানো, সভ্য কোনো দেশে দেখা হয় না। কাজেই ওটা নিয়ে আমাদের ভাবতে হবে। আর বাকি কথা আমি আগেই বলি। আপনার পরের প্রশ্ন ছিল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে যে আলোচনা হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা কিন্তু যখন যারা ক্ষমতায় থাকি তারা কেউই ভালো উদাহরণ তৈরি করি না। যারা আজকে কথা বলছেন তারা বিভিন্ন সময় ক্ষমতায় ছিলেন, বিপুল ক্ষমতা ছিল তাদের, অস্বাভাবিক ক্ষমতা ছিল। 1991 সালে যখন সংবিধান সংশোধন করা হলো, তখন যারা ক্ষমতায় ছিলেন, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যারা ওই খসড়া তৈরি করেছিলেন, তারা ধরে নিয়েছিলেন যে যিনি আজকে আমাদের প্রধানমন্ত্রী আছেন তিনি সারা জীবন প্রধানমন্ত্রী থাকবেন। সেই হিসেব করে প্রধানমন্ত্রীকে পৃথিবীর সব ক্ষমতা দিয়েছিলেন। রাষ্ট্রপতির হাতে কারো কোনো ক্ষমতা ছিল না, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা ছিল, কারো কাছে কোনো ক্ষমতা ছিল না। তো এখন তারা কিন্তু বলেছেন যে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা থেকে শুরু হয়েছে। হ্যাঁ, সেটা করেছে, কারণ কি সুযোগ ছিল। আমি বলছি, আমি সেটা জানি, সেটা আমরা সবাই জানি যে প্রথম থেকে ছিল, কিন্তু একটা সুযোগ তৈরি হয়েছিল যে এত কিছুর পরে 20 বছর 21 বছর আমরা অনেক ঝামেলা তৈরির পর 1991 সালে আরেকবার একটা সুযোগ তৈরি হয়েছিল যে আমরা আবার সংসদীয় গণতন্ত্রে ফিরে যাচ্ছি। আমরা সেই সুযোগটা কাজে লাগাইনি। কাজে আমরা কেউ উদাহরণগুলো তৈরি করিনি। ভালো উদাহরণ কেউ, যখন বিএনপি ক্ষমতা ছিল তারা করেনি, আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে তারা করছে না। না ভোটের বিষয়টি আসলে কি, আমাদের দেশে তো আমরা ইভিএম চালু করতে চাই না। কি জন্য? আমাদের দেশের লোকজন এসব হ্যান্ডেল করতে পারবে না, যে যথেষ্ট জানে ব্যবহার করে 12 কোটি লোক। এই যুক্তিটা আমি 5 বছর আগে দিয়েছিলাম, যে মোবাইল ফোনের ঘটনা দিয়ে। তখন আমি সবশেষবারের মতো ইয়েতে গিয়েছিলাম, নির্বাচন কমিশনের ওই সংলাপে গিয়েছিলাম। তারপরে ধন্যবাদ। তো না ভোটের ব্যাপারে আমার আসলে খুব একটা উৎসাহ। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, তৌফিক মিরাজ খালিদি, ডক্টর তোফায়েল আহমেদ। সময় সংক্ষিপ্ততার কারণে আরো আলোচনা করা গেল না, কিন্তু নিশ্চয়ই আলোচনা চলতে থাকবে। দর্শক, আপনারা দেখছিলেন একাত্তর সংযোগ। আজ এখানে শেষ করছি। কিছুক্ষণ পর আছে পূর্ণ সংবাদ, 71-এর 1 ঘন্টার সংবাদ।